দেশভাগের ফলে মূলত আমরা প্রশাসনিক জায়গাটাতে আমরা সমৃদ্ধ হয়েছিলাম যে এই মন্দিরে তোমরা কেউ হামলা করতে পারবা না। মুসলমানরাই সে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করেছিল। সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে, সংখ্যালঘু আমরা যদি নাও বলি, আমাদের ভাই যারা হিন্দু আমাদের সাথে রয়েছেন, যদি কোথাও কেউ আক্রান্ত হয়ে থাকে তাহলে মাদ্রাসা শিক্ষার্থীরা গিয়ে সেখানে গিয়ে প্রথমে দাঁড়িয়েছে। তো 47 সালের দেশভাগকে আসলে অনেকে অনেকভাবে এটা বলার চেষ্টা করেন। কারো কারো কাছে এটা ভূখণ্ডের আলাদা হয়েছে, একটা সংস্কৃতি আলাদা হয়ে গিয়েছে। কেউ কেউ আবার বলতে চান যে মানুষের বিভাজন। আসলে 1947 সালে যেটা ঘটেছিল সেটা হচ্ছে একটি দীর্ঘ লড়াই এবং সংগ্রামের ফসল এই ভূখণ্ডের মানুষেরা পেয়েছিল। 1947 সালে নতুন একটা রাষ্ট্র আমরা পেয়েছিলাম। আজকে এত বছর পরেও সে রাষ্ট্রের 1947 সালে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এই ভূখণ্ডের মানুষদের জন্য। বিশেষ করে আমরা সবাই জানি যে ব্রিটিশদের সময়ে কলকাতায় যে রেনেসাঁ তৈরি হয়েছিল, সে রেনেসাঁর মাধ্যমে একদল সুবিধাভোগী মানুষ তৈরি হয়েছিল, যারা কলকাতায় বসে বসে 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল সেখানে আমাদের কৃষকদের অধিকারকে হরণ করা হয়েছিল এবং তারা আমাদেরকে দীর্ঘদিন ধরে শোষণ করেছিল। 1947 সাল আমাদের এই জায়গা থেকে মুক্তি দিয়েছিল, একটা আত্মপরিচয় দিয়েছে, আমাদেরকে এই ভূখণ্ডের মানুষদেরকে ক্ষমতার খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ যখন হয়েছিল, আমরা যখন আশার আলো দেখতেছিলাম যে দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে আমাদের উপর নির্যাতন নিপীড়নের পরে যখন নতুন একটা আশা তৈরি হয়েছিল যে বঙ্গভঙ্গ হওয়ার ফলে ঢাকা রাজধানী হওয়া, আসাম এবং পূর্ববঙ্গ দুইটার মিলে রাজধানী হওয়া, এখানে কিছু কিছু উন্নয়ন শুরু হয়েছিল, হাইকোর্ট শুরু হয়েছিল, আজকের যে বঙ্গভবন আছে, ফুলার রোড, মিন্টো রোড থেকে শুরু করে এই জাতীয় জায়গাগুলোতে। ঠিক এ ধরনের উন্নয়নের বিপরীতে আমরা দেখতে পাই যে 1905 সালের পরে কলকাতায় এই যে শ্রেণীটা তৈরি হয়েছিল রেনেসাঁর পরে এবং জমিদার শ্রেণী, তারা নানাভাবে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। আমরা সবাই জানি স্বদেশী আন্দোলন হয়েছিল, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে তারা তাদের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ করে আমাদের সে অধিকারকে কেড়ে নিয়েছিল। এভাবে করে 1905 সাল এবং 47 সালে তো আমরা এসে আবার দেখলাম যে 47 সালে তাদের বক্তব্য ভিন্ন হয়ে গেল। 47 সালে তারা আবার ভারতের সাথে থাকতে চায়, সেই বয়ান তারা দেয়া শুরু করলো। যদিও আমাদের এখানে অনেকে চেয়েছিল যে পুরো বঙ্গ একসাথেই থাকবে, এটা থাকলেই ভালো একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে। তো এইভাবে করে আমরা যদি দেখি তাহলে দেশভাগের ফলে মূলত আমরা প্রশাসনিক জায়গাটাতে আমরা সমৃদ্ধ হয়েছিলাম, ক্ষমতার খুব কাছাকাছি এসেছিলাম এই বাংলার মানুষজন। যেটা আমরা বলতে পারি যে দীর্ঘ লড়াই সংগ্রাম, আমরা যদি পলাশীর প্রান্তরে আমাদের পরাজয় দেখি, পলাশীর প্রান্তরে সে ঘটনার আগে আমাদের এখানে তো চমৎকার একটি সম্প্রীতি ছিল। এরকম কোনো সংঘর্ষের ঘটনা অথবা এরকম কোনো দাঙ্গার ঘটনা আমরা আসলে দেখতে পাই না। পলাশীর যুদ্ধের পরে যখন মুসলমানদেরকে ক্ষমতা থেকে নামায় দেওয়া হয়েছিল এবং একে একে এই ভূখণ্ডের মানুষজন কখনই ইংরেজদের শোষণ নিপীড়নের কাছে মাথা নত করে নাই। বক্সারে আমরা দাঁড়িয়েছিলাম, এরপরে একে একে আমাদের তিতুমিরের বিদ্রোহ হয়েছে, বাঁশের কেল্লার বিদ্রোহ, এরপরে যদি আমরা বলি যে শরীয়তুল্লাহর আন্দোলন থেকে শুরু করে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তারও আগে একের পর এক আমাদের আন্দোলন সংগ্রাম চলমান ছিল। তো 47 আসলে এই লম্বা আন্দোলন সংগ্রামের আমরা বলতে পারি যে একটা ফল। তো পক্ষান্তরে আমরা যদি বর্তমান ভারতের দিকে তাকাই, আমরা বাংলাদেশের দিকেও দেখলাম যে বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা, বাংলাদেশের কওমি মাদ্রাসা, বাংলাদেশের ইসলামী দলগুলো, বাংলাদেশে একজন বলতেছিলেন যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দল নাই। আসলেই তো তাই। আমরা তো কখনো হিন্দুদের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের কোনো ধর্মীয় দলকেও রাজনীতি করতে হয় না, বরং আমরা তাদের অধিকারটা নিশ্চিত করার চেষ্টা করি সব জায়গাতে। কিন্তু একই সাথে আমরা এটা দেখতেছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। সেখানে একটি উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটতেছে এবং সেখানে মুসলমানদের পরিচয়ের কারণে একজন নাগরিক তার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তার উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসতেছে।